ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা 2023 এমসিকিউ সাজেশন। বন্ধুরা, তোমাদের জন্য বাংলা এমসিকিউ লাস্ট মিনিট 100% কমন সাজেশন নিয়ে এসেছি। অবশ্যই দেখতে হবে। অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে যদি প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলো সম্পূর্ণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক গল্প জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তাহলে প্রথমে দেখে নাও জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, তপনের হাত আছে কথাটির অর্থ হলো উত্তর ভাষার দখল। 2 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, যে নেশার কথা বলা হয়েছে উত্তর গল্প লেখার নেশা। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, মামার বাড়িতে থেকে তপন প্রথম যে গল্পটি লিখেছিল উত্তর দুপুরবেলা। তাহলে গল্পটি লিখেছিল কখন? দুপুরবেলা। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, এর কারণ হলো স্বরচিত গল্প পাঠের অনুভূতি। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 নম্বর প্রশ্ন, শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো উত্তর মেশো একজন লেখক। 6 নম্বর প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, উক্তিটির বক্তা উত্তর মেজো কাকু। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 7, কই পড় লজ্জা কি পড় সবাই শুনি, কথাটি বলেছিলেন উত্তর তপনের মা। 8 নম্বর প্রশ্ন, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে, উত্তর ডিম ভাজা আর চা খায়। বসে কি করছে? ডিম ভাজা আর চা খাচ্ছে। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। তখন অবশ্য মাসির এই হইচইতে তপন মনে মনে হয়, তপনের মনে মনে হয় কি পুলকিত। 10 নম্বর প্রশ্ন, ঠাট্টা তামাশার মধ্যে তপন যে কটি গল্প লিখেছে উত্তর 2টি 3টি। এবার বহুরূপী থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। বহুরূপী সুবোধ ঘোষ। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক উত্তর 1000 বছরের বেশি। 2 নম্বর প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, উত্তর 1 দিন। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু দিয়েছিলেন 100 টাকার নোট। 4 নম্বর প্রশ্ন, বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল, উত্তর 8 টাকা 10 আনা। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছে উত্তর কাশীনাথ। 6 নম্বর প্রশ্ন, বিরাগীর মতে ধন যৌবন হলো, উত্তর বঞ্চনা। উত্তর হলো বঞ্চনা। বিরাগীর মতে ধন যৌবন হলো, উত্তর বঞ্চনা। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তা হলেন উত্তর অনাদি। 8 নম্বর প্রশ্ন, জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন, উত্তর 7 দিন। 9 নম্বর প্রশ্ন নম্বর 9, হরিদার ঘরে আড্ডা দিত, উত্তর 4 জন। 10 নম্বর প্রশ্ন, দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, দোকানদার হরির যে সাজ দেখে হেসে ফেলেছিল, উত্তর রূপসী বাইজির সাজ। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যায়, এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তা হলেন উত্তর অনাদি। এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তা হলেন অনাদি। 12 নম্বর প্রশ্ন, না না হরিদা নয়, হতেই পারে না, উক্তিটি করেছেন উত্তর ভবতোষ। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছর শুধু একটা, হরিতকি খান, উত্তর হরিতকি খান। 14, বহুরূপী গল্পে হরিদাকে প্রথম যে সাজে দেখা যায় তা হলো, উত্তর পাগল। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল, উত্তর গীতা। এবার পথের দাবি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল, উত্তর রেঙ্গুন। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক,
প্রশ্ন নম্বর 2, গিরিশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল তার রং? উত্তর সবুজ। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল? উত্তর বাঘ। 4 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন? উত্তর দেখো গিরিশ মহাপাত্র। 5 নম্বর প্রশ্ন, নিমাইবাবু জগদীশকে যেদিকে নজর দিতে বলেছিলেন? উত্তর রাতের মেল ট্রেনটার দিকে। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর 6, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন? উত্তর ডাক্তার। 7 নম্বর প্রশ্ন, তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল? উত্তর ফয়া। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নম্বর 8, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে, কাদের অভ্যাস হয়ে গেছে? উত্তর বাঙালিদের। 9 নম্বর প্রশ্ন, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কোন খবরে? উত্তর লাথির চোটে হাড় পাজরা ভেঙে যায়নি বলে। 10 নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করতে হবে কাকে? উত্তর অপূর্বকে। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। অপূর্ব ট্রেনে যে পাত্রে তার আহার সম্পন্ন করলো? উত্তর পিতলের পাত্রে। 12 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল? উত্তর সব্যসাচী মল্লিক। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল? উত্তর অপূর্বকে। 14 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল? উত্তর রেল স্টেশনে। 15 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল? উত্তর গভীর জলাশয়ের মতো। 16 নম্বর প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স 30 থেকে 32। 17 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না? উত্তর ললাটের লিখন। 18 নম্বর প্রশ্ন, এনাকে কাকা বলি, উক্তিটিতে কাকা হলেন? উত্তর নিমাইবাবু। উত্তর নিমাইবাবু। এরপর দেখব আমরা 19 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। গিরিশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করলো? উত্তর দিকের। উত্তর উত্তর দিকের। 20 নম্বর প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন? উত্তর রামদাস। 21 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। অপূর্বর বড়বাবুর হাতে ছিল? উত্তর টেলিগ্রাম। 22, তুমি তো ইউরোপিয়ান নও, অপূর্বকে কথাটি বলেছিলেন? উত্তর বর্মার সাব ইন্সপেক্টর। 23 নম্বর প্রশ্ন, গাড়ি ছাড়তে বিলম্ব ছিল? উত্তর মিনিট 5। 24 নম্বর প্রশ্ন, টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত, উভয়ে বলতে বোঝানো হয়েছে? উত্তর অপূর্ব ও রামদাসকে। অদল বদল, অদল বদল থেকে যে প্রশ্নগুলো, যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে। অদল বদল পান্না লাল প্যাটেল। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। অদল বদল গল্পে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যার কানে গেল তিনি হলেন? উত্তর গ্রাম প্রধান। 2 নম্বর প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল, ইসাবকে বদল বলে ডাকবো, বক্তা হলেন? উত্তর গ্রাম প্রধান। 3 নম্বর প্রশ্ন, অদল বদল বাংলায় গল্পটি তর্জমা করেছিলেন? উত্তর অর্ঘ্য কুসুম দাশগুপ্ত। 4 নম্বর প্রশ্ন, অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন? উত্তর চাষি। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। এসো আমরা কুস্তি লড়ি, আমরা বলতে কালিয়া ও অমৃত, উত্তর কালিয়া ও অমৃত। 6 নম্বর প্রশ্ন, অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য লুকিয়েছিল? উত্তর গোয়াল ঘরে। উত্তর গোয়াল ঘরে। 7 নম্বর প্রশ্ন, অমৃত এবং ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল? উত্তর হোলির দিন। 8 নম্বর প্রশ্ন, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা পালন করতে রাজি ছিলেন?
উত্তর 21 জনকে। অমৃতের বয়স ছিল উত্তর 10 বছর। এবার দেখো নদীর বিদ্রোহ থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়। 1 নম্বর প্রশ্ন, প্যাসেঞ্জার ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল, তার সময় ছিল উত্তর 4:45। 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদ যাকে ডেকে বলল আমি চললাম হে, সে হলো তার অ্যান্সার নতুন সহকারী। 3 নম্বর প্রশ্ন, 4:45 যে ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল উত্তর প্যাসেঞ্জার ট্রেন। 4:45, 3 নম্বরের এখানে হবে 4:45। 4:45 যে ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল প্যাসেঞ্জার ট্রেন। 4 নম্বর প্রশ্ন, স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হলো 1 মাইল, উত্তর 1 মাইল। 5 নম্বর প্রশ্ন, অবিরত বৃষ্টি হয়েছিল, উত্তর 5 দিন ধরে। 6 নম্বর প্রশ্ন, যখন বৃষ্টি থামলো তখন, উত্তর বিকেল। 7 নম্বর প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেনি, উত্তর 5 দিন। 8 নম্বর প্রশ্ন, নদের চাঁদের ঔৎসুক্য ছিল, উত্তর ছেলে মানুষের মতো। 9 নম্বর প্রশ্ন, নদের চাঁদ বাঁচবে না, উত্তর নদীকে না দেখলে। 10 নম্বর প্রশ্ন, দুদিকে জলে ডুবে গিয়েছিল, উত্তর মাঠ ঘাট। 11 নম্বর প্রশ্ন, নদের চাঁদ হেঁটে যাচ্ছিল, অ্যান্সার রেলের উঁচু বাঁধ দিয়ে। 12 নম্বর প্রশ্ন, নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করতে লাগলো, উত্তর নদীর বর্ষণ পুষ্টমূর্তি। 13 নম্বর প্রশ্ন, নদের চাঁদ ছিল একজন, অ্যান্সার স্টেশন মাস্টার। 14 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স হলো, অ্যান্সার 30 বছর। 15 নম্বর প্রশ্ন, নদীর জন্য নদের চাঁদের মায়াকে অস্বাভাবিক বলার কারণ হলো, অ্যান্সার প্রাপ্তবয়স্কদের মধ্যে এই স্বভাব প্রায় দেখা যায় না। 16 নম্বর প্রশ্ন, নদীর প্রতি নিজের পাগলামিতে নদের চাঁদের, অ্যান্সার আনন্দ হয়। 17 নম্বর প্রশ্ন, নদীকে ভালোবাসার কৈফিয়ত হিসেবে নদের চাঁদ যে কারণ দেখায় সেটি হলো, অ্যান্সার নদীর ধারে তার জন্ম। 18 নম্বর প্রশ্ন, শৈশবে, কৈশোরে ও প্রথম যৌবনে মানুষ, অ্যান্সার বড় ছোটর হিসাব করে না। 19 নম্বর প্রশ্ন, দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটিকে নদের চাঁদ যার মতো মমতা করত, অ্যান্সার অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো। 20 নম্বর প্রশ্ন, যে বছরে নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সে বছরটি ছিল, অ্যান্সার অনাবৃষ্টির বছর। 21 নম্বর প্রশ্ন, দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মীয়রা মরে যাওয়ার উপক্রম করলে মানুষ কাঁদে, তাকে বাঁচাতে না পারার অসহায়তায়। 22 নম্বর প্রশ্ন, নদের চাঁদের সঙ্গে নদীর যে সম্পর্ক ছিল তাকে বলা হয়, অ্যান্সার সখ্য। 23 নম্বর প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ, অ্যান্সার নদী যেন ক্ষেপে গেছে। 24 নম্বর প্রশ্ন, নদীর চাঞ্চল্য ছিল, অ্যান্সার পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। 25 নম্বর প্রশ্ন, নদীর জল ছিল, উত্তর পঙ্কিল। 26 নম্বর প্রশ্ন, এতক্ষণ নদের চাঁদ যে নদীর কথা ভাবছিল তা, অ্যান্সার সংকীর্ণ ক্ষীণস্রোতা। 27 নম্বর প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে, অ্যান্সার 4 বছর। 28 নম্বর প্রশ্ন, নদের চাঁদের 4 বছরের চেনা নদীর মূর্তিকে আরও বেশি ভয়ঙ্কর ও অপরিচিত মনে হওয়ার কারণ, অ্যান্সার সে একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবছিল। 29 নম্বর প্রশ্ন, ব্রিজের ধারক স্তম্ভের উপাদানগুলি হলো, অ্যান্সার ইট, সুরকি ও সিমেন্ট। 30 নম্বর প্রশ্ন, নদের চাঁদ রোজ নদীকে দেখে, অ্যান্সার ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে। 31 নম্বর প্রশ্ন, নদীর স্রোত ফেনিল আবর্ত রচনা করে, অ্যান্সার ধারক স্তম্ভে বাধা পাওয়ায়। 32, এত উঁচুতে জল উঠে এসেছে যে মনে হচ্ছে ইচ্ছা করলেই বুঝি, অ্যান্সার হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। 33 নম্বর প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কারণ, নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগলো কারণ নদীর স্ফীত রূপ দেখে। 34 নম্বর প্রশ্ন, নদের চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল তা হলো, অ্যান্সার পুরনো চিঠি। 35 নম্বর প্রশ্ন, জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল, অ্যান্সার উন্মত্ততার জন্য। 36 নম্বর প্রশ্ন, বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল, উত্তর 2 দিন। 37 নম্বর প্রশ্ন, বউকে নদের চাঁদ যে চিঠি লিখেছিল তার পৃষ্ঠা সংখ্যা ছিল, উত্তর 5।
38 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু ছিল অ্যান্সার বিরহ বেদনা। 39 নম্বর প্রশ্ন, ঘন্টা কত ঘন্টা বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে? অ্যান্সার তিনেক। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগলো, উঠিল না, কারণ? অ্যান্সার সে নদীর শব্দ শুনছিল। 41 নম্বর প্রশ্ন, নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল, কারণ? অ্যান্সার তার মনে ভয় উপস্থিত হলো। 42 নম্বর প্রশ্ন, এই ভীষণ মধুর শব্দ বলতে এক কথায় যা বোঝানো যেতে পারে তা হলো? অ্যান্সার ভয়ঙ্কর সুন্দর। 43 নম্বর প্রশ্ন, ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল চলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যাওয়ার মতো একটা বেদনা বোধ হলো নদের চাঁদের, কারণ? অ্যান্সার সেই শব্দ তাকে নৈসর্গিক নিস্তব্ধতা থেকে বাস্তবে ফিরিয়ে এনেছিল। 44 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয়ের কারণ ছিল? অ্যান্সার নদীর প্রতিহিংসা। 45 নম্বর প্রশ্ন, নদের চাঁদের উন্মত্ত নদীর কয়েক হাত উঁচুতে বসে থাকা উচিত হয়নি মনে হলো, কারণ? অ্যান্সার সে নদীর প্রতিহিংসার শিকার হতে পারত। 46 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ ছিল? অ্যান্সার বন্দি দশা থেকে মুক্তি। 47 নম্বর প্রশ্ন, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? যার কথা বলা হয়েছে? অ্যান্সার নদী। 48 নম্বর প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করত? অ্যান্সার নতুন রং করা ব্রিজটির জন্য। 49 নম্বর প্রশ্ন, নদের চাঁদের মৃত্যু হয়েছিল? অ্যান্সার ট্রেনের তলায় চাপা পড়ে। 50 নম্বর প্রশ্ন, নদীকে বন্দি বলার কারণ? অ্যান্সার মানুষ বাঁধ ও ব্রিজ তৈরি করে তার গতি রুদ্ধ করেছে বলে। 51 নম্বর প্রশ্ন, যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি ছিল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্রথমে দেখে নাও অসুখে একজন। অসুখে একজন কবিতা থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, দেখে নাও এক কথায় এমসিকিউ। অসুখে একজন পাবলো নেরুদা। পাবলো নেরুদা। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অ্যান্সার পাথরের মতো। 2 নম্বর প্রশ্ন, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, এরপর কত বছর কেটে যায়? উত্তর 1 বছর। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অসুখে একজন কবিতাটি তর্জমা করেছেন? উত্তর নবারুণ ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিসের মতো বছর নেমে এলো? উত্তর পাথরের মতো। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, আমি কোথায় ঘুমিয়েছিলাম? উত্তর ঝুলন্ত বিছানায়। আমি বলতে এখানে কবি। 5, নেমে এলো তার মাথার উপর, কি নেমে এলো? উত্তর অ্যান্সার বা উত্তর বছর। 6 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি? উত্তর স্পেনের গৃহযুদ্ধ। 7 নম্বর প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক, উত্তর নান। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, কোথায় দাঁড় করিয়ে রাখে? দরজায়। 9 নম্বর প্রশ্ন, অসুখে একজন কবিতায় কবি কোথায় চলে গেছেন? উত্তর দূরে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে প্রশ্নগুলো, যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ। 1 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর জলই পাষাণ হয়ে আছে। 2 নম্বর প্রশ্ন, আমাদের বায়ে রয়েছে? অ্যান্সার বা উত্তর গ্রিক হাত। 3 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো? উত্তর তুষার। 4 নম্বর প্রশ্ন, আমাদের মাথায়? উত্তর বোমারু। 5 নম্বর প্রশ্ন, কাছে ও দূরে ছড়ানো আছে? উত্তর শিশুদের সব। 6 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, উদ্ধৃতাংশের পথ না থাকার অর্থ হলো? উত্তর কোনো উপায় নেই। 7 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে? উত্তর 2 বার। 8 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি? উত্তর 12 মাস। আমরা ভিখারি, উত্তর 12 মাস। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর 31 সংখ্যক কবিতা। 10 নম্বর প্রশ্ন, অথবা এমনই ইতিহাস, কেমন ইতিহাস? উত্তর আমাদের চোখ মুখ ঢাকা, ঢাকা ইতিহাস। বেঁধে 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 কথাটির অর্থ হলো? উত্তর সংঘবদ্ধভাবে থাকা।
12 নম্বর প্রশ্ন আমাদের কি নেই, উত্তর পথ নেই। 13 নম্বর প্রশ্ন কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি, উত্তর কুন্তক। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, আমাদের ডান পাশে ধস, আফ্রিকা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন পঙ্কিলা শব্দটির অর্থ কি, কর্দমাক্ত। 2 নম্বর প্রশ্ন সমুদ্র পাড়ে কোথায় ঘণ্টা বাজছিল, উত্তর মন্দিরে। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 3 কবি কিসের মাধ্যমে সুন্দরের আরাধনা করেছিলেন, উত্তর সঙ্গীত। 4 নম্বর প্রশ্ন পশুরা কি ঘোষণা করলো, উত্তর দিনের অন্তিমকাল। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন, উত্তর রুদ্র। 6 নম্বর প্রশ্ন আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল, উত্তর কৃপণ আলোর অন্তপুরে। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 7 তাণ্ডব কি, উত্তর ভয়ঙ্কর নৃত্য। 8 নম্বর প্রশ্ন দুন্দুভি নিনাদ কিসের ছিল, উত্তর তাণ্ডবের। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 9 শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, উত্তর তাণ্ডবের দুন্দুভি নিনাদে। 10 নম্বর প্রশ্ন সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন তা হলো, উত্তর বনস্পতির। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে ছিনিয়ে নিয়ে গেল, উত্তর রুদ্র সমুদ্রের বাহু। 12 নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল, উত্তর সুন্দরের আরাধনা। 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রদোষ শব্দের অর্থ কি, উত্তর সন্ধ্যা। 14 নম্বর প্রশ্ন মন্দিরে বাজলো পূজার ঘণ্টা কার নামে বাজছিল, উত্তর দয়াময় দেবতার নামে। অভিষেক থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, অর্থাৎ অভিষেক কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়তে হবে, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, যজ্ঞ সাঙ্গ কর বীরমণি কোন যজ্ঞের কথা বলা হয়েছে, উত্তর নিকুম্ভিলা যজ্ঞ। 2 নম্বর প্রশ্ন ইন্দ্রজিতে জিতে তুমি সতী কাকে বলা হয়েছে, উত্তর প্রমীলাকে। 3 নম্বর প্রশ্ন বৃহন্নলা রূপী কিরীটিকে, উত্তর অর্জুন। 4 নম্বর প্রশ্ন সিঞ্জিনী শব্দের অর্থ কি, উত্তর ধনুকের ছিলা। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, রত্নাকর শব্দের অর্থ কি, উত্তর সমুদ্র। 6 নম্বর প্রশ্ন হৈমবতী সুত বলতে বোঝানো হয়েছে, উত্তর কার্তিককে। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 7 উদ্ধারিত গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে কে সেজেছিলেন, উত্তর অর্জুন। 8 নম্বর প্রশ্ন উড়ছে কৌশিক ধ্বজ কথাটির অর্থ হলো, উত্তর রেশমি কাপড়ের পতাকা। কৌশিক ধ্বজ শব্দটির অর্থ হলো রেশমি কাপড়ের পতাকা। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 9 হাসিবে মেঘবাহনকে, উত্তর ইন্দ্র। 10 নম্বর প্রশ্ন নম্বর 10 তাই আমি জাগানো অকালে ভয় কাকে জাগানোর কথা বলা হয়েছে, উত্তর কুম্ভকর্ণকে। 11 নম্বর প্রশ্ন নম্বর 11 কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে, উত্তর ইন্দ্রজিৎকে। প্রলয় উল্লাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও, কারা ভেঙে আবার নতুনের রূপদান করতে পারে, উত্তর নবীনরা। প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম, এই কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো কারা ভেঙে আবার নতুনের রূপদান করতে পারে, নবীনরা। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 2 এবার ওই আসে সুন্দর কি বেশে আসে, উত্তর কাল ভয়ঙ্করের বেশে। 3 নম্বর প্রশ্ন দিগম্বরের জটায় কে হাসছে, উত্তর শিশু চাঁদের কর। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নম্বর 4 বন্যী শিকার মশাল জেলে কে আসছে, উত্তর ভয়ঙ্কর। 5 নম্বর প্রশ্ন সিন্ধু পারে সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আগল, কে ভাঙলো আগল, উত্তর নৃত্য পাগল। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ঘোড়ার খুরের দাপট কোথায় লাগে, উত্তর তারায়। 7 নম্বর প্রশ্ন কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে, উত্তর ঝামর। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বিশ্বপিতার বক্ষ কোলে যা ঝোলে, উত্তর কৃপান। 9 নম্বর প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর হলেন, অ্যান্সার বা উত্তর শিব।
10 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, ত্রস্ত জটা যে বর্ণ, উত্তর পিঙ্গল। 11 নম্বর প্রশ্ন, উল্কা ছুটাই নীল খিলানে, নীল খিলান বলতে বোঝানো হয়েছে, উত্তর আকাশকে। 12 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 12, জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো রয়েছে, উত্তর বিনাশের মধ্যে। 13 নম্বর প্রশ্ন, জীবনহারা অসুন্দরকে করতে ছেদন, অসুন্দরকে ছেদন করতে আসছে, কে আসছে ছেদন, অসুন্দরকে কে ছেদন করতে আসছে, উত্তর নবীন। এবার সিন্ধু তীরে, সিন্ধু তীরের থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, সিন্ধু তীরে সৈয়দ আলাওল, সিন্ধু তীরে কবিতাটির কবি সৈয়দ আলাওল। 1 নম্বর প্রশ্ন, অগ্নি জালি ছেকে গাও, ছেকে শব্দের গদ্যরূপ লেখো, উত্তর শেখ। 2 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় কন্যাকে ফেলেছিল, অ্যান্সার বা উত্তর জলের মাঝারে। 3 নম্বর প্রশ্ন, পদ্মাবতী কাব্যগ্রন্থটি কে রচনা করেন, উত্তর সৈয়দ আলাওল। 4 নম্বর প্রশ্ন, রূপে অতি রম্ভাজিনী, রম্ভা হলেন, উত্তর স্বর্গের অপ্সরা, রূপে অতি রম্ভাজিনী, রম্ভা হলেন অপ্সরা। 5 নম্বর প্রশ্ন, পদ্মাবতীর কতজন সখী ছিল, উত্তর 4 জন। 6 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তর পদ্মাবতী। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ হলো, উত্তর প্রাসাদ। 8 নম্বর প্রশ্ন, হেমরত্নে নানা রঙ্গী, হেম শব্দের অর্থ কি, উত্তর সোনা। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, প্রশ্ন নাম্বার 9, বিধির কাছে নিরাশ না করার প্রার্থনা করেছিল, উত্তর পদ্মা। 10 নম্বর প্রশ্ন, বহু যত্নে চিকিৎসাতে কতক্ষণ চিকিৎসা করা হয়েছে, 4 দণ্ড, উত্তর 4 দণ্ড। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, অর্থাৎ যে এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামী। 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর পাতার পোশাক। 2 নম্বর প্রশ্ন, কবি গানের গায়ে কি মোছেন, উত্তর রক্ত মোছেন, কবি গানের গায়ে কি মোছেন, উত্তর রক্ত। 3 নম্বর প্রশ্ন নম্বর 3, গান কোথায় কোথায় ঘুরবে, উত্তর দেশ গায়ে নদীতে। 4 নম্বর প্রশ্ন, কার মাথায় ময়ূর পালক গোজা, উত্তর ঋষি বালকের মাথায়, ঋষি বালকের মাথায়। 5 নম্বর প্রশ্ন নম্বর 5, অস্ত্রের বিরুদ্ধে গান একটি ব্যঞ্জনাধর্মী কবিতা। 6 নম্বর প্রশ্ন, গান তো জানি একটা দুটো, সেই গানকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, উত্তর খড়কুটো। 7 নম্বর প্রশ্ন, কে গান বাঁধবে, উত্তর কোকিল। 8 নম্বর প্রশ্ন, অস্ত্র কার দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে, উত্তর গানের, অস্ত্র কার দুটি পায়ে রাখার কথা বলা হয়েছে, উত্তর গানের। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, দেখো হারিয়ে যাওয়া কালিকলম, নিখিল সরকার, এই প্রবন্ধ থেকে যেগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, শ্রীপান্থের আসল নাম কি, উত্তর নিখিল সরকার। 2 নম্বর প্রশ্ন, কথাই বলে কি বলে, কালি কলম মন লেখে 3 জন, কথাই বলে কি বলে, উত্তর কালি কলম মন লেখে 3 জন। 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বাবু কোয়েল ড্রাইভার্স কে বলেছেন, উত্তর লর্ড কার্জন। 4 নম্বর প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি, উত্তর স্টাইলাস, তার উত্তর স্টাইলাস। 5 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, লেখক কোন বিখ্যাত সাহিত্যিকের সংগ্রহে প্রায় 2 ডজন ফাউন্টেন পেন দেখেছিলেন, উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক কোন কলমটি কিনেছিলেন, উত্তর জাপানি পাইলট। 7 নম্বর প্রশ্ন নম্বর 7, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার ফাউন্টেন পেনের নেশা ছিল, উত্তর শরৎচন্দ্রের। 8 নম্বর প্রশ্ন, কে ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়, কে ফাউন্টেন পেন সংগ্রহ করে রাখতেন, উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, এই নেশা পেয়েছি আমি সর্দার কাছ থেকে, কিসের নেশা, ফাউন্টেন পেন। 10 নম্বর প্রশ্ন, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিলেন কি জন্য, কানে গুজে রাখার জন্য, কানে গুজে রাখার জন্য পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য, উত্তর কানে গুজে রাখার জন্য। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম, উত্তর ব্রোঞ্জের শলাকা। 12 নম্বর প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন 7 টাকা, উত্তর 7 টাকা।
13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সমুদ্র শেষ পর্যন্ত নিবের কলমের মহান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? উত্তর সত্যজিৎ রায়। এবার বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দেখব যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসু। 1 নম্বর প্রশ্ন, যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়েন, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে। এরপর দেখো পপুলার সায়েন্স সুসাধ্য ইউরোপ ও আমেরিকায়। সুসাধ্য হবে বন্ধুরা, এখানে সুসাধ্য ইউরোপ ও আমেরিকায়। 3 নম্বর, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা করা বাধ্য হবে, এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। তাহলে কি হবে? এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। এগুলো কিন্তু এমসিকিউ সংক্ষেপে লেখা সব। ছেলেবেলায় লেখক কার লেখা জ্যামিতি পড়েছিলেন? উত্তর হবে দেখো ব্রহ্মমোহন মল্লিক। 5 নম্বর, অল্পবিদ্যা ভয়ঙ্করী কি হলো? অল্পবিদ্যা ভয়ঙ্করী হলো একটি প্রবাদ। এটি একটি কি? একটি প্রবাদ। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি হলো একটি প্রবাদ। বাংলা ভাষায় বিজ্ঞান নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে, তা হলো কি? বিচিন্তা। বাংলা ভাষায় বিজ্ঞান নেওয়া হয়েছে যে গ্রন্থ থেকে, তা হলো বিচিন্তা। 7, রাজশেখর বসু লিখেছেন পরিভাষা রচনা একজনের কাজ নয়। পরিভাষার রচনা রাজশেখর বসু লিখেছেন। উত্তর পরিভাষা রচনা একজনের কাজ নয়। তারপর দেখো কনোটেশন কথার অর্থ হলো অর্থব্যাপ্তি। কনোটেশন কথার অর্থ হলো অর্থব্যাপ্তি। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, সেন্সিটাইজড পেপারের সঠিক অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। সেন্সিটাইজড পেপারের সঠিক অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। বাংলা ব্যাকরণ থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা দেখে নাও। তাহলে প্রথম আমরা দেখে নেব কারক থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, অনুসর্গের অপর নাম কি? উত্তর পরসর্গ। 2 নম্বর প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ হলো? উত্তর বিভাজন। 3 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কি? উত্তর যে করে। 4 নম্বর প্রশ্ন, অনুসর্গগুলি এক প্রকার। উত্তর অব্যয়। 5 নম্বর প্রশ্ন, আমি ভাইকে সাইকেল দিলাম, নিম্নরেখ পদ দুটি হলো? উত্তর গৌণ ও কর্মকারকের উদাহরণ। দেখো গৌণ আমি ভাইকে সাইকেল দিলাম, গৌণ ও মুখ্য কর্মকারকের উদাহরণ। দেখো ভাইকে হচ্ছে গৌণ আর সাইকেল হচ্ছে মুখ্য কর্মকারকের উদাহরণ। আমি ভাইকে সাইকেল দিলাম, নিম্নরেখ পদ দুটি হলো গৌণ ও মুখ্য। দেখো এই ভাইকে হচ্ছে কি গৌণ আর সাইকেল হচ্ছে মুখ্য কর্মকারকের উদাহরণ। এখানে মুখ্য কথাটা দেখো, মুখ্য লিখে দিলাম, মুখ্য কর্মকারকের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, বিভক্তি উত্তর সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 7 নম্বর প্রশ্ন, প্রধানত অনুসর্গযোগে গঠিত কারক হলো অপাদান কারক। 8 নম্বর প্রশ্ন, কারক শব্দের ব্যুৎপত্তি রূপ? উত্তর হবে ক্রি যোগ অক। 9 নম্বর প্রশ্ন, তুমি। দেখো তুমি বলতে ব্র্যাকেট আমি রহিম লিখেছি। তুমি গেলে সে আসবে মানে মহিম আসবে। এখানে তুমি মানে রহিম হলো নিরপেক্ষ কর্তা। 10, কর্মবাচ্যের কর্তাকে বলে? উত্তর অনুক্ত কর্তা। 11 নম্বর প্রশ্ন, আমার যাওয়া হয়নি, এখানে কর্তাটি অনুক্ত কর্তা। 12 নম্বর প্রশ্ন, মা মেয়ে রান্না করে, বাক্যটিতে ব্যবহৃত কর্তা সহযোগী কর্তা। 13 নম্বর প্রশ্ন, বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে? উত্তর সমধাতুজ কর্তা। এবার সমাস থেকে দেখো বাংলা ব্যাকরণ সমাস, এই সমাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়ে নিতেই হবে, যে এমসিকিউগুলো তোমাদের পড়তেই হবে। 1, সমাস শব্দের অর্থ কি? উত্তর সংক্ষেপ। 2 নম্বর প্রশ্ন, গ্রামান্তর পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর নিত্য সমাস। 3 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের পূর্ব পদটি? উত্তর সংখ্যাবাচক। দ্বিগু সমাসের পূর্ব পদটি? উত্তর সংখ্যাবাচক। 4 নম্বর প্রশ্ন,
ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ উত্তর বিস্তার। ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হলো বিস্তার। 5 নম্বর প্রশ্ন, সমাস শব্দটির ব্যুৎপত্তি হলো উত্তর সম অস যোগ অ। 6 নম্বর প্রশ্ন, সমাস হতে গেলে অন্তত কটি পদ প্রয়োজন? সমাস হতে গেলে অন্তত কটি পদ প্রয়োজন? উত্তর 2টি। 7 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অন্য নাম কি? উত্তর বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অন্য নাম কি? উত্তর বিগ্রহ বাক্য। 8 নম্বর প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গররাজি। গররাজি পদটি কোন সমাস? উত্তর নয়ীয় তৎপুরুষ সমাস। 9 নম্বর প্রশ্ন, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো উত্তর তৎপুরুষ সমাস। 10 নম্বর প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর তৎপুরুষ সমাস। 11 নম্বর প্রশ্ন, সমাসে সন্নিহিত পদগুলির মধ্যে যা থাকা দরকার? উত্তর অর্থ সম্বন্ধ। 12 নম্বর প্রশ্ন, উপপদ বলতে কি বোঝায়? উত্তর কৃদন্ত পদের পূর্বস্থিত পদ। 13 নম্বর প্রশ্ন, নিম্নবর্ণিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ? উত্তর তেপান্তর, মানে 3 প্রান্তরের সমাহার। 14 নম্বর প্রশ্ন, দ্বিগু শব্দের সাধারণ অর্থ? উত্তর দুটি গরুর মূল্যে কেনা বস্তু। 15 নম্বর প্রশ্ন, যার সাথে তুলনা করা হয় সেটি হলো উত্তর উপমান। 16 নম্বর প্রশ্ন, পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় কোন সমাসে হয়? উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাসে। 17 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসে পূর্ব পদটি? উত্তর বিশেষ্য পদ। 18 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে? উত্তর অভাব অর্থে। এবার আমরা দেখে নেব বাংলা ব্যাকরণ থেকে বাক্য। এই বাক্যতে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, খেয়ে সব ভাত সে নিল বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির মধ্যে লঙ্ঘিত হয়েছে? উত্তর আসক্তি। এটা আসক্তি লেখা হয়েছে, যাই হোক আসক্তি হবে, আসক্তি। তারপর দেখো গঠনগতভাবে বাক্য কত প্রকার? উত্তর 4 প্রকার। 3, বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত কি? উত্তর যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। 4 নম্বর প্রশ্ন, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর সরল বাক্যে। 5 নম্বর প্রশ্ন, 2 বা তার বেশি স্বাধীন বাক্য থাকে? উত্তর যৌগিক বাক্যে। 6, খাঁটি গরুর দুধ খেতে হবে বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির মধ্যে কোনটি লঙ্ঘিত হয়েছে? উত্তর আসক্তি লঙ্ঘিত হয়েছে, কারণ এটি হবে গরুর খাঁটি দুধ খেতে হবে। 7, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো উত্তর বিধেয়। দেখো বিধেয়, এখান থেকে এই গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটি কিন্তু বিধেয়। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর যৌগিক বাক্য। 9 নম্বর প্রশ্ন, হাই তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? উত্তর বিস্ময়সূচক বাক্য। 10 নম্বর প্রশ্ন, আসক্তি এর অপর নাম কি? আসক্তি এর অপর নাম কি? নৈকট্য। 11 নম্বর প্রশ্ন, বাক্যে অর্থ অনুযায়ী পদগুলো সংস্থাপনকে বলে? উত্তর আসক্তি। 12 নম্বর প্রশ্ন, আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি? উত্তর সরল বাক্য। 13 নম্বর প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে? উত্তর নির্দেশক বাক্য। এবার বাচ্য থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়তেই হবে বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। 1, বাঁশি বাজে শাঁখ বাজে, এটি কোন বাচ্য? দেখো বাঁশি বাজে, শাঁখ বাজে, এখানে দুটো আলাদা আলাদা বাক্য মানে বাচ্য রয়েছে, এটি কোন ধরনের বাচ্য? কর্মকর্তৃ বাচ্য। 2 নম্বর প্রশ্ন, বাচ্য পরিবর্তনে বাক্যের কি কি পরিবর্তন হয়? উত্তর কর্তা, ক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, যে বাচ্যে কর্তার উল্লেখ থাকে না সেই বাচ্যের নাম? উত্তর কর্মকর্তৃ বাচ্য। 4 নম্বর প্রশ্ন, ভাব বাচ্যে প্রাধান্য পায়? উত্তর ক্রিয়ার ভাব। 5 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের কর্তাকে বলে? উত্তর অনুক্ত কর্তা। কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। 6 নম্বর প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্যে? উত্তর ভাব বাচ্যে। ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্যে? উত্তর ভাব বাচ্যে। 7 নম্বর প্রশ্ন, আজ কি তুমি বাজার যাওনি?
আজ কি তোমার বাজার যাওয়া হয়নি? এই বাচ্য পরিবর্তনটি হলো, দেখো, উত্তর কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্যে পরিবর্তনের উদাহরণ। আজ কি তুমি বাজার যাওনি, এটা থেকে দেখো আজ কি তোমার বাজার যাওয়া হয়নি, এই বাচ্য পরিবর্তনটি হলো কি কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্যে পরিবর্তনের উদাহরণ।